আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, কিউব অ্যান্ড কিউব রুট, আর হচ্ছে পারফেক্ট স্কোয়ার অর নট, অর্থাৎ কোনো সংখ্যা পূর্ণ বর্গ কিনা এটা আমরা কি করে বুঝবো। তো এই টপিকগুলোকে আজকের ক্লাসে আমরা কভার করছি, কেমন? তো সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বর্গমূল। সেটা কি বললাম? বর্গমূল। দেখো, বর্গ করাটা তো আগের ক্লাসে আমরা হয়তো বলেছিলাম যে আমরা ডিজিট সাম প্রসেস অ্যাপ্লাই করে কিভাবে বর্গ করতে পারবো। এবার বর্গমূলটাও আমরা দেখিয়েছিলাম, তবুও আরেকবার একটু দেখিয়ে রাখি, কারণ আমরা আগের ক্লাসে হয়তো ডিজিট সাম অ্যাপ্লাই করে কিভাবে বর্গমূল করতে হয় সেটা দেখিয়েছিলাম, কিন্তু নর্মাল কিভাবে আমরা করব নর্মালি সেটা দেখানো হয়নি। তো আমরা বর্গমূলের সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি যদি একের বর্গ করি তাহলে আমরা পাবো এক, দুইয়ের বর্গ করলে হবে কত? চার। তিনের বর্গ করলে হবে কত? তিন তিরিকে নয়। চারের বর্গ করলে হবে কত? 16। পাঁচের বর্গ করলে হবে কত? 25। ছয়ের বর্গ করলে কত হবে? 36। সাতের স্কোয়ার করলে কত হবে? 49। আটের স্কোয়ার করলে কত হবে? 64। নয়ের স্কোয়ার করলে হবে 81। আর 10-এর আমি করলাম না, যাক তাও ঠিক আছে, করে দিই। ওকে, 100। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে শেষে আমরা এখানে একটা 1 পেলাম আর এখানে একটা 1 পেলাম, তাহলে এই যে আমরা 1 পেলাম আসলে কার জন্য পেলাম 1? দেখো, একটা 9-এর জন্য আমরা 1 পেলাম আর 1-এর জন্য 1 পেলাম। তাহলে মনে রাখবে, আমাদের কোশ্চেনের শেষে যদি কখনো তুমি 1 অথবা 9 দেখতে পাও তাহলে তোমার উত্তর কিন্তু কি হতে পারে? 1 হতে পারে। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম 1 আর 9-এর জন্য, একটু উল্টো বললাম, এক আসলে কি বললাম, যে 1 যদি থাকে তাহলে উত্তর আমাদের 1 অথবা 9-এর মধ্যে কিছু একটা হতে পারে। আচ্ছা, দেন এরপরে দেখো এখানে 4 আছে, এখানে 4 আছে, কেমন? তাহলে এই যে 4, 4 কার কার জন্য হতে পারে? 4 হতে পারে দেখো এখানে 2-এর জন্য আর হচ্ছে 8-এর জন্য। তো আমি এখানটায় লিখলাম 2 অথবা 8-এর জন্য। এটা হচ্ছে প্রশ্নের শেষে, কেমন? এটা হচ্ছে প্রশ্নের শেষে, আর এটা হবে তোমার উত্তর, উত্তরের শেষে, এটা খেয়াল রাখবে। এবার দেখো এখানে 9 আছে, এখানে আমরা একটা 9 দেখলাম, তাহলে 9 কার কার জন্য হতে পারে? 9 হতে পারে আমার 3 আর হচ্ছে কি 3 আর হচ্ছে 7। তো 3 আর 7 লিখলাম। দেখো 6 কার কার জন্য হতে পারে? 6 হচ্ছে তোমার 4 এবং 6 এর জন্য, রাইট? আর দেখো এই 5-এর জন্য 5ই কিন্তু আমার পড়ে থাকছে বা হবে। আচ্ছা, এই অবধি তো হয়ে গেছে। এবার দেখো এর পরে আমরা কি করে করব। ধরো তুমি যে কোনো একটা সংখ্যা তুমি নাও। ধরো এখানটায় আমরা এবার একটা এক্সাম্পল হিসেবে যদি একটা সংখ্যা নেই, কত নেব? যে না, 38416। এখন কোশ্চেন হচ্ছে যে এর বর্গমূল করলে আমরা কত পাবো। তাহলে কিভাবে করব বললাম, দেখো এর বর্গমূল করবো, রাইট? আমরা সবার প্রথমে বর্গমূল মানে কি, দুটো করে সংখ্যা নিতে হয়, তাই না? তাহলে এখানে আমরা দুটো সংখ্যা প্রথমে নেব। এবার বাকি যে সংখ্যাগুলো থাকবে এগুলোকে আমরা একবারে নিয়ে নেব। এবার প্রথম কাজ হচ্ছে আমরা এই যে শেষে যে ডিজিটটি রয়েছে এটাকে দেখব। আমাদের নিয়ম অনুযায়ী কি বলা হয়েছে, প্রশ্নের শেষে যদি কখনো 1 4 9 6 5 এগুলো থাকে তাহলে কি কি হতে পারে। তো তার একটা লিস্ট আমরা এখানটা দিয়েছি। তাহলে 6 থাকলে দেখো এখানটা 4 অথবা 6 হতে পারে, কোথায়? উত্তরে। তো আমরা এই 6-এর জন্য এইভাবে লিখতে পারি 4 অথবা 6। এই অবধি তো ঠিক আছে। মানে কি 4 অথবা 6-এর মধ্যে কিছু একটা হবে, এটা কনফার্ম। এখন বিষয় হচ্ছে এই যে বাকি আমার কত, 384, এই সংখ্যাটা দেখতে হবে কার কাছাকাছি বর্গ নাম্বার, কার কাছাকাছি বর্গ নাম্বার। তাহলে এবার তুমি বলো কার কাছাকাছি বর্গ হবে। যদি তুমি 20-র বর্গ করো তাহলে তো সেটা 400 হয়ে যাবে, তাহলে 20 নেওয়া যাবে না। যদি তুমি 18 নাও, 18-র স্কোয়ার করলে কত হবে? 324। তাহলে অনেকটা কম। আমি যদি তাহলে 19 নেই তাহলে কত হবে? কত হবে 19-এর স্কোয়ার? 371 না 61? 61, 300। 361। হ্যাঁ, 361। তাহলে এবার দেখো আমার কি বলা হয়েছে এখানে, বাঁদিকে যে সংখ্যাটা থাকছে বা সংখ্যাগুলো থাকছে দেখতে হবে কোন সংখ্যার কাছাকাছি একটি বর্গ নাম্বার। তাহলে আমরা দেখলাম যদি 20-র বর্গ করি তাহলে তো 400 হয়ে যাচ্ছে।
যদি 18 করি 324 হচ্ছে, যদি 19 করি তাহলে 361 হচ্ছে। তাহলে 384 কাছাকাছি সংখ্যা কোনটা? এই যে 361, যা কিনা আমার 19 বর্গ, তাই আমি এখানটা 19 লিখে দিলাম। তাহলে এতদূর অব্দি ক্লিয়ার হয়েছে কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার বিষয় হচ্ছে এই যে 4 অথবা 6 এই দুটোর মধ্যে কোনটা হবে এটা তো তোমাকে কনফার্ম করতে হবে। 19 তো হয়ে যাবে, ঠিক আছে, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে হয় তোমার উত্তর হবে 194 বা 196। কেন? কারণ এই দুটোর মধ্যে যে কোনো একটা ডিজিট নেব, আর বাম পাশে যেটা আছে এটা তোমার হয়ে যাবে। এখন এই যে 194 না 196 এটা কনফার্ম কি করে করবো? আমরা বাঁ পাশে যে সংখ্যাটা নিয়েছিলাম সেই সংখ্যাটাকে ঠিক তার পরের যে সংখ্যা সেটা দিয়ে আমরা গুণ করব। তাহলে 19, তাকে তার পরের সংখ্যা হচ্ছে 20, তাহলে 19 দুগুণে কত? 38, অর্থাৎ 380। এই যে 380, এবার আমরা দেখব এই যে সংখ্যাটা এটা আমাদের মূল যে সংখ্যা সেই সংখ্যা থেকে বেশি, মানে বড় না ছোট? যেহেতু মূল সংখ্যা 384 আর আমাদের গুণফলটা এসে 380 অর্থাৎ ছোট, তাই আমরা এই অপশানে দেওয়া সংখ্যার মধ্যে থেকে আমরা বড়টাকে নেব, বা এই যে 4 অথবা 6 মধ্যে থেকে আমরা বড় সংখ্যাটাকে চুজ করব। কেন চুজ করলাম বড় সংখ্যা? যেহেতু এটা গুণফলটা ছোট এসছে, যদি গুণফলটা বড় হতো কার তুলনায়? এর তুলনায়, তাহলে তখন আমরা ছোটটা নেব। তাহলে মনে রাখবে এখানে অপোজিটটা হবে, অর্থাৎ বড় যদি তোমার গুণফল হয় তাহলে উত্তর হিসেবে ছোটটা নেবে, আর ছোট আসলে তুমি নেবে বড়টা। ক্লিয়ার বোঝাতে পেরেছি? তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 196। হলো? হ্যাঁ স্যার। আরেকটা সংখ্যা দেই, ধরো 30625। আমরা এর বর্গমূল করতে চাইছি। দেখো যত বড়ই সংখ্যা হোক তোমরা ডিজিট সাম তো জানোই, আর এটা কি জাস্ট তোমাদের একটু জেনে রাখার জন্য দেওয়া। আমরা প্রথমে কি করব, ডান দিক থেকে দুটো সংখ্যা নিলাম, ওকে, বাঁ দিকে বাকি যা সংখ্যা আছে সেগুলোকে আমরা পরের বারে নেব। এখন এই জায়গাটা আমরা তাহলে কি করব, শেষে 5 আছে, স্যার দেখো। 35 হবে স্যার। আচ্ছা দেখছি, 35 কি করে? চলো আচ্ছা দেখছি। প্রথমে আমরা 5 আগে বসিয়ে দিই, পরে দেখা যাক কি হয়। কারণ এখানে 5 আছে ভাই, 5 থাকলে তো 5 হয়, তো 5 বসিয়ে দিলাম। এবার এখানে কত আছে? 306। তাহলে 306 গাধা, এটা কি করে 35 হয়? হ্যাঁ, ও স্যার ভুল বললাম স্যার। হুম। তাহলে 306 এটা কার কাছাকাছি বর্গ নাম্বার? যদি আমরা 17 বর্গ করি কত হবে? দেখো 15 করলে কত? বলো, সব খেয়ে ফেলেছো? 225। 225। 16, 256। 17, 289। তাই তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। 289, 17। আচ্ছা 18 হচ্ছে কত? 341। এই মরেছে 18, 341 কবে থেকে? ও সরি সরি। আচ্ছা, তাহলে আমাদের এখানে সংখ্যা রয়েছে 306। 306 কার কাছাকাছি এখান থেকে দেখে বলো? 17। স্যার 17-এর কাছাকাছি বর্গ হবে। ব্যাস 17। আর এখানে তো আর আমাদের অল্টার কিছু নেই যে এটা অথবা এটা, তাহলে এখানে দেখো আমাদের এই 175 হয়ে যাচ্ছে এখানে আনসারটা। কি করলাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমরা আবারও রিপিট করছি, ডিজিট সাম অ্যাপ্লাই করে আমরা বর্গ করতে পারবো, আমরা বর্গমূল করতে পারবো। আর এখন আমরা যেটা দেখালাম যে আমরা ডিজিট সাম বাদ দিয়ে নর্মাল ওয়েতে কিভাবে বর্গমূল করতে পারবো। এখন আরেকটা বিষয় দেখো, এই জায়গাটায় আমরা অনেক সময় মিস্টেক করে ফেলি। কীরকম? ধরো তোমাদেরকে আমি একটা সংখ্যা দিলাম যে তুমি করো তো 121 এর বর্গ, তোমরা ইজিলি করতে পারবে হয়তো। এবার আমি আরেকটা সংখ্যা তোমাদেরকে দিচ্ছি যে 1234 এর বর্গ করো। এবার দেখো এই জায়গায় দুটো জায়গায় কিন্তু একটু ডিফারেন্স আছে। কিরকম ডিফারেন্সটা দেখো, আমরা গুলিয়ে ফেলবো। যখনই 121 দেখলে তুমি হয়তো এখানে নিয়ম অ্যাপ্লাই করতে যাবে না, কেন? তুমি তো জানো যে 121 এটা কার কাছাকাছি বর্গ নাম্বার, বা কার বর্গ নাম্বার 121? 11 11। এটা তুমি দেখে উত্তর বলে দিতে 11। পারবে যে ওকে গুড, যে 11। কিন্তু এটার ক্ষেত্রে তুমি কি করবে? নিয়ম অ্যাপ্লাই করবে। এবার এই জায়গাটায় আমরা হয়তো একটু বোকামো করে ফেলবো। কেন? আমরা প্রথমে আগে নিয়ম অ্যাপ্লাই করছি। দেখো ভালো করে বোঝো, এই যে 4 আছে তাহলে নিয়ম অনুযায়ী 4 কখন কখন হয়? 2 হতে পারে আর 8 হতে পারে, রাইট? হ্যাঁ স্যার। তাহলে বাকি আমাদের পড়ে আছে কত? 12। তাহলে 12 কার কাছাকাছি বর্গ নাম্বার? তুমি বলবে স্যার 3 এর কাছা 3,
তিন তিরিকে 9 হয়, 4 নিলে তো বেশি হয়ে যাবে, তাহলে 4 নেব না, আমরা 3 নেব, তাহলে আমরা নিয়ে নিলাম 3। এবার কথা হচ্ছে যে আমরা এই যে 3 তো নিলাম, তাহলে 2 আর 8 এর মধ্যে থেকে কি হবে এটা কি করে বুঝবে? 3-এর পরের সংখ্যা দিয়ে গুণ করে দেখতে হবে। 3 এর পরের কিন্তু সংখ্যা, মিলিয়ে যাচ্ছে স্যার, 12 হয়ে যাচ্ছে তো। ঠিক আছে ধরো 12 আসছে, ঠিক আছে, তাহলে এবার তুমি কি করবে? না, সংখ্যাটাকে আমি একটু চেঞ্জ করে দিই, তারপর এটা বলবো, নাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি, ধরো এটাকে আমি 11 করে দিলাম, 1134। চলো এবার বলো, তাহলে এবার তুমি কি করবে? 3, তার পরের সংখ্যা কত? 4, তাহলে 3 4 কত? 12, রাইট? হ্যাঁ স্যার। তাহলে তোমার মূল সংখ্যা 11 আর এখানে হয়ে গেছে কত? 12, তাহলে বেশি হয়ে গেছে। আর তোমরা তো জানো যদি বড় হয়ে যায় তাহলে তো ছোট সংখ্যা নিতে হয়, তাহলে এখানে কি 2 হবে, তাহলে আমার তোমাদের উত্তর কি হওয়া উচিত? 32। 32 হওয়া 32। উচিত। 32 হওয়া উচিত। এবার এখানেই কোশ্চেন, তার মানে যে তুমি একবার প্রমাণ করে দেখো তো 32 ইন্টু 32 করলেই 1134 হয় কিনা, কি তাই তো? হ্যাঁ স্যার। হবে না। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 4 6 6 12, 2 হাতে 1, 1024 নাও। তাহলে তুমি কিভাবে এটা বের করলে? তাহলে তো তুমি এভাবে ভুল বের করে দেবে, কি তাই তো নাকি? হ্যাঁ স্যার। তার মানে এখানে একটা বিষয় চলে এলো আমাদের, যে কখনো কখনো এরকম হতে পারে একটা সংখ্যা দিয়ে দিল, যে সংখ্যাগুলো নর্মালি দেবে সেটা কিন্তু অবভিয়াসলি বর্গ সংখ্যা হবে, এটা কনফার্ম, বা বর্গমূল করা যাবে, এটা কনফার্ম। কিন্তু যদি কখনো এরকম বলে দেয় যে নিচের কোনটির বর্গমূল করা সম্ভব নয়, তখনই কিন্তু এই সমস্যাটা, কারণ এটার কিন্তু বর্গমূলটা সম্ভব নয়, ঠিক আছে? কিন্তু তুমি যখন লজিক্যালি করবে, যেটা লং ওয়ে আমরা যেটা এত সময় দেখালাম, সেভাবে করলে কিন্তু একটা উত্তর চলে আসবে। এবার দেখো আমি প্র্যাকটিক্যালি করে দেখালাম যে না, 32-এর বর্গ করলে এটা হবে না। কেন হবে না? কারণ এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আমি জাস্ট এমনিতে একটা সংখ্যা দিয়েছিলাম, কারণ আমি জানি যে কোনো একটা সংখ্যা দেবো, তুমি তো নিয়ম অ্যাপ্লাই করবে, আর তুমি তো এরকম গুণ করে চেক করবে না, তুমি এরকম করে উত্তর 32 মেরে টিক দিয়ে চলে আসবে, আর অঙ্কটা ভুল হবে। তাহলে এবার তোমাকে জানতে হবে যে কোনো সংখ্যা পারফেক্ট স্কোয়ার, এটা কি করে বুঝবো যে হ্যাঁ যে সংখ্যাটা দিয়েছে সেটা যে একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা তুমি কি করে বুঝবে? তাহলে এবার কিছু নিয়ম তোমাকে জানতে হবে। দেখো, রুলস রুলস 1 কি বলা হয়েছে? দেখো এখানেও আমরা সেই ডিজিট সাম কনসেপ্টটাকে অ্যাপ্লাই করব। মনে রাখবে, যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে তার ডিজিট সাম অলওয়েজ 1 4 7 and 9 হবে। তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যার ডিজিট সাম অলওয়েজ কত হবে? 1 4 7 9। 7 4 9 হবে। আচ্ছা, আচ্ছা, তোমরা ফার্স্ট স্লাইডে কিন্তু একটা জিনিস দেখেছো এখানটায়, যে পূর্ণবর্গ সংখ্যার শেষে কি কি ডিজিট থাকে বলো তো? এই ডিজিটগুলোই তো থাকবে, এছাড়া তো অন্য কোনো ডিজিট থাকবে না, রাইট? হ্যাঁ স্যার। তাহলে আমি কি এটা লিখতে পারি, কোথায় গেল দাঁড়াও, যে পূর্ণবর্গ সংখ্যার শেষে থাকবে, এই নিয়মগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। শেষে কি কি থাকতে পারে? 1 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, 9 থাকতে পারে। আরেকটা জিনিস কিন্তু ছিল, ডবল জিরো। একটা জিরো কখনো থাকবে না, ডবল জিরো থাকতে হবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, হ্যাঁ স্যার। 3 নাম্বার আরো একটা পয়েন্ট বলে রাখি, শেষে থাকবে বললাম এটা, তাহলে শেষে কি থাকবে না বলো তো? 2 3 থাকতে পারে না। তার মানে ব্যাপারটা কি, কোনো সংখ্যার শেষে যদি তুমি দেখো 2 আছে, তুমি কিন্তু অঙ্ক করবে না, তুমি দেখেই বলে দেবে যেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না, কারণ পূর্ণবর্গ সংখ্যার শেষে কখনো 2 3 7 এবং 8 থাকতে পারে না। মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা, আরো একটা পয়েন্ট তোমাদেরকে বলে রাখি, 1 থেকে 24 পর্যন্ত সংখ্যার বর্গ করে দেখবে
ধরো 1 থেকে 24 অবধি যে কোনো সংখ্যার বর্গ করলে তার শেষের যে দুটো ডিজিট পাবে, এই দুটো ডিজিটের সাথে যদি তোমাদের প্রশ্নের শেষ দুটো ডিজিটের মিলে যায়, তাহলে তুমি বলতেই পারো যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হওয়ার পসিবিলিটি রয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? বোঝাতে পেরেছি? স্যার আরেকবার বলুন স্যার ওটা। ধরো 1 থেকে 24 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ করলে তার শেষে যে দুটো ডিজিট আসবে, সেই দুটো ডিজিটের সাথে যদি তোমাদের প্রশ্নের শেষের দুটো ডিজিটের মিল থাকে বা সমান হয়, তাহলে তুমি বলবে যে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। বোঝাতে পেরেছি এবার? হ্যাঁ স্যার। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে 38416 ইজ ইট পারফেক্ট স্কয়ার, ইয়েস অর নো? তুমি কি করে করবে? তোমার এখানে নিয়মে একটা নিয়ম বলেছিলাম, ইয়েস 1 থেকে 24 অবধি যে কোনো সংখ্যা, তাহলে 1 থেকে 24-এর মধ্যে তুমি যদি এখান থেকে 4 ধরো, 4ও তো নিতে পারি নাকি? 4 নিতে পারি তো আমরা? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ 4-এর বর্গ করলে কত হয়? 16। শেষ দুটো ডিজিট কত? 16। হ্যাঁ, এই যে শেষ দুটো ডিজিট কত? 16। কোশ্চেনের শেষ দুটো ডিজিট কত? 16। তাহলে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে রুলস নাম্বার 4 কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আচ্ছা, বুঝতে পেরেছেন। তাহলে 4টে রুলস হলো, কিন্তু এই যে আমাদের 2 নাম্বার রুলস, এখানে আরো কিছু স্পেশাল বিষয় রয়েছে, সেটা এবার একটু বলে দেই। বাকিগুলো তো হয়ে যাচ্ছে আমাদের। দেখো, জিরোর ক্ষেত্রে কি বললাম? অলওয়েজ, সবসময় দুটো জিরো কিন্তু থাকতেই হবে। একটা জিরো থাকলে আবার কখনো বলবে না। আবার দুটো জিরো থাকা মানেই কিন্তু যে সেটা পারফেক্ট স্কোয়ার হবে এটা নয়। কি বললাম? হওয়ার পসিবিলিটি রয়েছে। যেমন ধরো আমি বললাম 400, তুমি বলে হ্যাঁ স্যার এটা তো পারফেক্ট স্কোয়ার নাম্বার, কারণ এখানে দুটো জিরো রয়েছে। আরে দুটো জিরো থাকলেই পারফেক্ট স্কোয়ার হয় না। কিরকম? যদি আমি 300 দিয়ে দিই, এখন তুমি বলো স্যার আপনি বললেন দুটো জিরো থাকলেই পারফেক্ট স্কোয়ার, না, পারফেক্ট স্কোয়ার হওয়ার প্রবাবিলিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে। তারপরে কি এখন 300 কি আর পারফেক্ট স্কোয়ার? তুমি তো এটা জানো না, এটা তো দেখেই বুঝতে পারছো। আমি তোমাকে দিলাম 1800, দুটো জিরো আছে, তার মানে কি পারফেক্ট স্কোয়ার? নেভার। তুমি এখানে হয়তো এটা যদি 1600 হয়, তুমি বলতেই পারো এটা পারফেক্ট স্কোয়ার। তবে কখনোই একটা জিরো থাকবে না, মানে কি বললাম যে মিনিমাম দুটো জিরো থাকলে সম্ভাবনা রয়েছে, কিন্তু একটা জিরো থাকলে কখনোই সেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবার আরো কিছু পয়েন্ট বলে দেই। আরো কিছু পয়েন্ট, এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে। এই যে আমরা বললাম না শেষে 5 থাকবে, কি পূর্ণবর্গ সংখ্যার শেষে 5 থাকতে পারে, তাহলে মনে রাখবে ইউনিট ডিজিট, এটা তো একক স্থানের সংখ্যা, তাই না? যদি কখনো দেখো ইউনিট ডিজিট 5 আছে, ইউনিট ডিজিট 5 থাকলেই সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। হওয়ার প্রবাবিলিটি রয়েছে বা হতে পারে বলেছি, তখনই হবে, তুমি শিওর বলতে পারবে যখন তার আগের সংখ্যাটা, অর্থাৎ 10 প্লেস বা দশকের স্থানীয় সংখ্যা, ভালো করে বুঝে নাও, দশকের স্থানীয় সংখ্যাটা অলওয়েজ 2 হতে হবে। কি বললাম? সবসময় 2 হতে হবে, তবেই গিয়ে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ধরো আমি বললাম 5 আর এখানে দিয়ে দিলাম 3, এখানে অনেক যাই কোনো সংখ্যা 1 2 3 4, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না। কেন না? কারণ এই সংখ্যাটা অলওয়েজ 2 থাকতে হবে, তবেই সেটা পূর্ণবর্গ হবে। 2 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা থাকলে কখনোই পূর্ণবর্গ হবে না। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। বাকি বাকি যে ডিজিট, তাহলে আমাদের 5 হয়ে গেল, 0 হয়ে গেল। এবার আমরা বলবো 6-এর কথা। কখনো যদি দেখো যে একক স্থানীয় সংখ্যা তোমার 6 হয়েছে বা আছে, তাহলে মনে রাখবে দশক স্থানের সংখ্যাটি অলওয়েজ একটা বিজোড় সংখ্যা হতে হবে। বিজোড়, তার মানে ব্যাপারটা কি? এটা যদি 6 হয়, এখানে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে। যদি কখনো দেখো এরকম 26, তার আগে অনেক সংখ্যা রয়েছে, তুমি কিন্তু চোখ বন্ধ করে বলবে এটা পারফেক্ট স্কয়ার হবে না, যাই থাক না কেন। কেন? কারণ এটা জোড় সংখ্যা হয়েছে, এটা বিজোড় সংখ্যা হতে হবে, তবে এই যে লিখে দিলাম। ঠিক আছে? 1 নাম্বার, এই যে 2 নাম্বার, আর একটা পয়েন্ট দিলে আমাদের এটা শেষ হয়ে যাবে।
তাহলে 6 এর বিষয়টা কি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে তোমাদের সমস্যা, তোমরা অলরেডি দেখো 9:20 হয়ে গেছে, এখনো ক্লাসে জয়েন করার চেষ্টা করছো। কেন তোমাদেরকে লিঙ্ক হোয়াটসঅ্যাপে দিতে চাই না জানো? এই একটাই সমস্যা তোমরা করো। তোমাদেরকে বারবার বলা সত্ত্বেও উইদিন টাইমের মধ্যে তোমরা জয়েন করো না। কি সমস্যা কে জানে তোমাদের? এরপরে রেকর্ডটাই পাবে না, ওই একজনের জন্য বাকিরা রেকর্ডটা পাবে না। আচ্ছা, যাই হোক, দেখো তাহলে বাকি আর যে ডিজিটগুলো রয়েছে, বাকি এখনো ডিজিট পড়ে রয়েছে আমাদের 1, 4 আর 9। তাহলে এই তিনটের ক্ষেত্রে আমি একবারে বলে দিচ্ছি। দেখো, যদি কোনো সংখ্যার শেষে বা একক স্থানের সংখ্যা 1 থাকে বা 4 থাকে বা 9 থাকে, তাহলে মনে রাখবে তাদের দশকের ঘরের অঙ্ক অলওয়েজ একটা জোড় সংখ্যা থাকবে। একটা জোড় সংখ্যা থাকবে। কি বললাম, নিয়ম বোঝা গেল? হ্যাঁ স্যার। এই যে শেষ আমাদের রুলস। তাহলে ডিজিট সাম করে দেখবো আমরা, সেটা 147 অথবা 9 হবে। শেষে 1, 4, 5, 9, 6 থাকতে পারে বা ডবল জিরো থাকতে পারে, তবে পূর্ণবর্গ সংখ্যা হবে। শেষে থাকতে পারে না 2, 3, 7, 8। তার মানে কি, এই যে চারটে রুলস বললাম, এই চারটে রুলস তুমি অ্যাপ্লাই করবে। তবে আরও একটা বিষয় তোমাকে বলে রাখি, এই রুলসগুলো তখনই অ্যাপ্লাই করবে বিশেষ করে 30-এর পর থেকে। কেন? ধরো 3 ডিজিট অব্দি আশা করি তোমাদের প্রত্যেকের মুখস্থ। যেহেতু আমি শুরুতে তোমাদেরকে বলে দিয়েছিলাম 30 অব্দি প্রত্যেকে বর্গ নাম্বারগুলো মনে রাখতে হবে, কি তাই তো? হ্যাঁ 30-এর স্যার। পর 30-এর পর থেকে গিয়ে তুমি রুল অ্যাপ্লাই করবে। এবার এখানে একটা কথা আছে, কেন? ধরো আজকে আমি তোমাকে হয়তো এরকম বলে দিলাম যে 156, তাহলে এখানে যদি তুমি রুলস অ্যাপ্লাই করো এটা হবে বোকামো। কেন? এটা তুমি দেখে দেখেই উত্তর করতে পারো, যেটা পারফেক্ট স্কোয়ার, ইয়েস অর নো। সেখানে কেন তুমি রুলস অ্যাপ্লাই করতে যাবে না? তোমাকে কি বললাম, 1 থেকে শুরু করে 999 অবধি কোনো রুলস অ্যাপ্লাই করবে না। রুলস অ্যাপ্লাই করবে 1000 এর পর থেকে। তুমি রুলস অ্যাপ্লাই করো আপ টু তুমি লাস্ট অবধি যাও, কোনো সমস্যা নেই। কারণ তোমাদেরকে 30 অবধি মুখস্থ করতে বলেছি। এই 999 অর্থাৎ 3 ডিজিট কোনো নাম্বার থাকলে সেখানে রুলস অ্যাপ্লাই করবে না, সেটা দেখেই তুমি বলতে হবে। কারণ তোমাকে 30-এর স্কোয়ার অবধি মুখস্থ রাখতে বলেছি। ঠিক আছে, 30 তো অ্যাকচুয়ালি 33 অবধি মনে রাখলে খুব ভালো হয়, তাহলে তোমার এইটা কভার করে যাবে। তো যাই হোক, যাদের হয়তো মুখস্থ নেই সেটুকু একটু করে নিও। তাহলে কি হবে, এই রুলসগুলো তুমি অ্যাপ্লাই করবে কোথায়? যখন বড় বড় সংখ্যা থাকবে। যেমন দেখো, আমি দু একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। আর একদম ছোট সংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লাই না করতে বলার কারণ হচ্ছে কিছু জায়গায় মিস্টেক হয়ে যায়, বা তখন মনে হবে যে স্যার না, নিয়মে কিছু ভুল আছে। তো এই জন্য সবসময় আমি বলে থাকি যে তুমি 3 ডিজিট নাম্বার ক্ষেত্রে করো না, কারণ 3 ডিজিট অবধি তুমি মনে রাখো, কারণ সেগুলো দেখেই চেনা যায়। তো বেকার কেন তুমি সেখানে ঝামেলা করবে? ওই ঝামেলাটা এড়ানোর জন্য আমি ওইটুকু বলে থাকি। এবার যেমন তোমাকে আমি একটা সংখ্যা দেখাচ্ছি, বা একটা এক্সাম্পল দিচ্ছি। 1 নাম্বার একটা সংখ্যা লিখলাম, ধরো 306225। আচ্ছা, ধরো এটা বি, এটা এ, এটা হচ্ছে বি। আমি অপশান দিচ্ছি 38416। আচ্ছা, সি ধরো 349667। ডি ধরো 40804। এবার যদি আমি জিজ্ঞাসা করি, বলো তো এই চারটের মধ্যে কোনটা পারফেক্ট স্কোয়ার আর কোনটা পারফেক্ট স্কোয়ার নয়? তাহলে এই রুলসগুলো দেখে তোমরা একটু বলার চেষ্টা করো তো। দেখো, তোমার মেন টার্গেট থাকবে অপশন কত ফাস্ট এলিমিনেট করতে পারো, কত ফাস্ট তুমি বাদ দিতে পারো। হ্যাঁ, এবার তার এখানে এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে এই রুলস দিয়ে দেখতে হবে। তুমি চারটে রুলসের মধ্যে যে রুলস যেখানে খুশি অ্যাপ্লাই করো, করে শুধু অপশন এলিমিনেট করে তুমি ফার্স্ট উত্তর বলো। বলো। স্যার এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার আর সিটা। না, গাধার মতো উত্তর বলে দিল। সিটা পারফেক্ট স্কোয়ার। এখানে কি লেখা আছে? স্যার 7-এর আগে তো জোড় হবে এ বললেন স্যার, পারফেক্ট 6 আছে তো। স্কোয়ার। 7-এর আগে কখন বললাম জোর হবে? এই 3 নম্বর পয়েন্টটা কি আছে? 3 নম্বর পয়েন্টটা কি আছে? হ্যাঁ স্যার। বললাম কি আছে, বলছে হ্যাঁ স্যার।
স্যার 7 থাকা যাবে না স্যার, ভুল হয়েছে ওটা। তাহলে এই যে শেষে 7 আছে, 3 নম্বর নিয়ম দেখে আমি বলে দেবো এটা পারফেক্ট স্কোয়ার নয়। তার মানে দেখো আমার একটা জাস্ট দেখে হয়ে গেলো, আমি বাকি রুলস অ্যাপ্লাই করতে যাব না। আচ্ছা এবার বাকিগুলো দেখি। এটার ক্ষেত্রে 5 আছে, 5 থাকলে তো হবে না, তার আগে 2 থাকতে হবে। হ্যাঁ 2 আছে, ইয়েস পারফেক্ট স্কোয়ার। এই যে 16, আমি এই রুল যদি অ্যাপ্লাই করি, 4-এর স্কোয়ার করলে 16, তুমি এটাকে এইভাবে বলতে পারতে 5-এর স্কোয়ার করলে 25। এটা দেখো 2-এর স্কোয়ার করো, তাহলে বাকি তিনটে পারফেক্ট স্কোয়ার। আচ্ছা এটা তো ঠিক আছে, এবার আমি একটু অন্য জিনিসগুলো প্রমাণ করি। কিরকম? ওই যে বললাম ডিজিট সাম, এবার একটু ডিজিট সাম করে দেখো তো সত্যি কি আসছে। আমরা যেগুলো বললাম যে হ্যাঁ ডিজিট সাম এটা হতে হবে, দেখো এটার ক্ষেত্রে ডিজিট সাম করে দেখো 7 আসছে, রাইট? এটার ক্ষেত্রে ডিজিট সাম করে কত হবে? 4 আসছে, দেখো এটার ক্ষেত্রে ডিজিট সাম কত হবে? 7 আসছে। তাহলে কি ডিজিট সাম করে আমরা তো করতে পারতাম। এটার ক্ষেত্রে ডিজিট সামটা কত আসে? 7 4 11, 2 আসছে। বোঝাতে পেরেছি যে আমরা হ্যাঁ স্যার, ডিজিট আম- সামটাই স্যার সোজা। না, 4টে অ্যাপ্লাই করতে হবে তোমাকে। মানে 4টে বলতে কি, যে তুমি শুধু এটা জানলে তাহলে হবে না, কারণ তোমাকে এটাও জানতে হবে, আবার তোমাকে এটাও জানতে হবে। আরে এটা দিয়েও তো আমরা অপশন এলিমিনেট করলাম, তুমি শুধু এই রুলসটা জানো, এটা জানলে না, তাহলে তুমি তো এখানেও দেখা গেলো সেটা অ্যাপ্লাই করে দেবে। আরে এটা তো দরকারই নেই, কেন আমি যোগ করবো? আমি তো 3 নম্বর রুলস অ্যাপ্লাই করে এটা প্রথমেই বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখানে আর আমি ডিজিট সাম করতে যাব না। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তার মানে হ্যাঁ স্যার ব্যাপারটা বুঝতে হচ্ছে, পেরেছি। অর্থাৎ এই 4টে রুলস তোমাকে খেয়াল রাখতে হবে। কখনো কখনো এরকম হয়ে যায়, দেখবে যে হয়তো, কারণ কি এগুলো সবই সম্ভাবনার, আমরা বলিনি 100-এ 100% হবেই হবে। কেন? কারণ দু একটা ক্ষেত্রে দেখবে যে হয়তো ডিজিট সাম বা তোমার যে 1 থেকে 18 অব্দির কনসেপ্টে হ্যাঁ হয়ে যাচ্ছে, বাট ডিজিট সামে আসছে না। বা দেখা গেল শেষে থাকবে এই কনসেপ্টে এসে যাচ্ছে, ডিজিট সামে আসছে না। তো এই জন্য আমরা বলি যে এগুলো তো 4টেই তো খুব সহজ, তুমি একটু চেষ্টা করবে, জাস্ট দেখো শেষে থাকতে পারে না এটা তো দেখেই হয়ে যায়, তুমি 4টে রুলস অ্যাপ্লাই করে দাও। 4টে রুলস শোনা যাচ্ছে 4টে মানে অনেক ব্যাপার অনেক সময়, না, চোখের দেখাতেই তুমি করে ফেলতে পারবে। আরে শেষে কি থাকবে এটা তো তুমি এমনিতেই জানো যে ও শেষে এটা আছে, তাহলে এর আগে এত হবে, দেখি হয় কি না, না হলো না, ও এটা তো থাকতে পারে না, দেখো দুটো রুল শেষ, ও আচ্ছা এটা এটা এর কাছাকাছি বর্গ, আর না হলে বিদিক সাম, তাহলে কি সব থেকে বেস্ট, তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, মানে তুমি আরো শিওর হয়ে গেলে। ওই জন্য 4টে একটু দেখে নেবে। যে সবসময় দেখতে হবে এরকমটা নয়, কিন্তু আমি আবারও রিপিট করছি, আমরা যে কোনো একটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু কি তোমরা হয়তো বুঝে উঠতে পারবে না কোথায় কোনটা দিয়ে অ্যাপ্লাই করলে বেস্ট হবে, সুবিধা হবে। তো এই জন্য দরকার হচ্ছে একটু প্র্যাকটিস, একটু বেশি করে প্র্যাকটিস করো, দেখবে বাকি সব বুঝতে পারবে যে না কোথায় কোন রুলস আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা পারফেক্ট স্কোয়ার কিনা কোনো নাম্বার, এটাও এরপরে আমরা ইজিলি বের করতে পারবো। তো আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, দেখি এবার একটা কতজন বলতে পারো। ধরো 42357254643136। বলো তো এখানে কোনটা পারফেক্ট স্কোয়ার আর কোনটা পারফেক্ট স্কোয়ার নয়? স্যার এই নম্বরটা নয় স্যার, আচ্ছা, কেন নয়? 5-এর আগে কখনো 3 হবে না। আচ্ছা গুড, 5-এর আগে কখনো 2 হতে পারে না। বাকি দেখো 5-এর আগে মানে সরি 3 হতে পারে না, 2 হবে, তাহলে এটা 2 আছে, এটা পারফেক্ট স্কোয়ার। আর এখানে আমরা কি দেখবো? ও আছে, এটা তো 8 8-এর, আছে 64 আর 6 8, 6 36। আর এটা হলো 6। এবার আরো একটা নিয়ম বলেছিলাম মনে করে দেখো, যে শেষে যদি 6 থাকে তার আগের সংখ্যাটা অবভিয়াসলি বিজোড় হবে, দেখো এই যে লেখাই আছে 6 থাকলে বিজোড়। হ্যাঁ ঠিকই তো, তাই না? হ্যাঁ স্যার। আর বাবা ডিজিট। প্রত্যেকটা মানে কি প্রত্যেকটাই অ্যাপ্লিকেবল হবে। তো যাই হোক, নিয়ম 4টে একটু প্রত্যেকে খেয়াল রাখবে, ঠিক আছে? কারো কোনো সমস্যা নেই তো? না স্যার। ওকে গুড।